দেশের পথে খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের সাথে বিদায় জানিয়েছেন নেতাকর্মীরা। স্বাগত জানাতে বিএনপির প্রস্তুতি। রোগীর ঔষধের দাম, টেস্ট এবং ডাক্তারের ফি ঠিক করে দেওয়ার সুপারিশ স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের। অ্যান্টিবায়োটিক লিখবেন শুধু এমবিবিএস ডক্টর। স্বীকার করতে হবে যে আমাদের যে স্বাস্থ্য ফ্যাসিলিটি এটা একটা উন্নত বিশ্বের সমান নয়, কোথাও কোথাও ডেভিয়েশন আছে। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই, ময়মনসিংহে বলেন সিইসি। ভোটের আগে প্রয়োজনীয় সংস্কার দরকার, মন্তব্য ইইউ রাষ্ট্রদূত মিলারের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। 4 মাসের চিকিৎসা শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় রাত 9টা 35 লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন ছেলে তারেক রহমান এবং নাতনি জয়মা রহমান। এর আগে প্রিয় নেত্রীকে বিদায় জানাতে হিথ্রো এয়ারপোর্টে জড়ো হন দলটির নেতাকর্মীরা। এদিকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। যানজটে মানুষের ভোগান্তি এড়াতে নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে না দিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। মা ছেলের পরিচয়ের সামনে ম্লান হয়ে যায় সব রাজনৈতিক পরিচয়। বিদায় মুহূর্তে তাই সন্তান তারেক রহমানের খোঁজ খবরের প্রসঙ্গই বারবার উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হতে সোমবার হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। তাকে বিদায় জানান ছেলে তারেক রহমান ও নাতনি জয়মা রহমান। ছিলেন লন্ডন বিএনপির শীর্ষ নেতারাও। 2 পুত্রবধূ জোবাইদা রহমান এবং শর্মিলা রহমানও ফিরছেন খালেদা জিয়ার সাথে। স্থানীয় সময় বিকাল 4:15টার দিকে বিমানবন্দর ছাড়ে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিমানটি। মধ্যরাতে কাতারে ট্রানজিট নিয়ে মঙ্গলবার সকাল 10টায় ঢাকায় অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে গাড়ি চালিয়ে মাকে এয়ারপোর্টে পৌঁছে দেন ছেলে তারেক রহমান। এ সময় তার গাড়িবহরকে স্বাগত জানাতে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে স্লোগান দেন তারা। 2 পুত্রবধূকে নিয়ে বিমানবন্দর থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় আসবেন খালেদা জিয়া। রাস্তার একপাশে দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দর খিলক্ষেত কুর্মিটোলা বনানী হয়ে গুলশানে আসবেন তিনি। তবে এসএসসি পরীক্ষা থাকায় নেতাকর্মীদের রাস্তায় না দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব। পরীক্ষা আছে আপনার এসএসসির 2টা সাবজেক্ট পড়ে, তো যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত ম্যাডাম আসবেন এবং স্বাভাবিকভাবেই একটা আপনার জনসমাবেশ হবে, সেই কারণে আমরা যেটা অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট সবাইকে, রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়। পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। এদিকে পুলিশের অনুরোধে মঙ্গলবার সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত টোল দিয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখা, এমবিবিএস ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক না দেয়া, ওষুধের মূল্য, টেস্ট এবং চিকিৎসকের ফি নির্ধারণ সহ একগুচ্ছ সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করা হয়েছে। ওষুধ কোম্পানিগুলোর নমুনা বা উপহার প্রদান করে প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণভাবে নিষিদ্ধের কথাও বলা হয়েছে এই প্রতিবেদনে। চিকিৎসকরা রোগীকে যে প্রেসক্রিপশন দেন তাতে লেখা থাকে ওষুধ কোম্পানির ব্র্যান্ডের নাম। অভিযোগ আছে বিভিন্ন কোম্পানির দ্বারা প্রভাবিত হয়ে জেনেরিক নামের পরিবর্তে ওই প্রতিষ্ঠানের ওষুধ কিনতে বাধ্য করেন চিকিৎসকরা। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন এই অবস্থার অবসান চেয়ে তাদের সুপারিশ দিয়েছে। 25% ওষুধ শুরুতেই জেনেরিক ভাবে লিখতে হবে এবং পরবর্তীতে ওভার দি 5 ইয়ার্স
100% মেডিসিন জেনেরিক ভাবে লিখতে হবে। আবার জ্বর সর্দি পেটের পীড়ায় নিজ দায়িত্বেই অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন সাধারণ মানুষ। ফার্মেসিগুলোও নির্দ্বিধায় সেটি বিক্রি করেন। কমিশনের সুপারিশে এই বিষয়টির উপর জোর দেওয়া হয়, কারণ এরই মধ্যে দেশের মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। এমবিবিএস ডাক্তার যারা, তাদের ছাড়া যেন কোনো অ্যান্টিবায়োটিক লেখা না হয়, তাদের প্রেসক্রিপশন ছাড়া। এমন আরও বেশ কিছু সুপারিশ করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। মাননীয় সদস্যবৃন্দ আজকে পরে প্রতিবেদনটির বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিবেদনের প্রধান প্রস্তাবনার মধ্যে আছে সংবিধান সংশোধনের মাধ্যমে শহর ও গ্রামে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত ও বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন। প্রাইমারি হেলথ কেয়ার WHO ডেফিনেশনে যেটা আপডেটেড হওয়ার টাইম, সেটা will be the constitutional obligation for the government and also will be the constitutional right for the population. বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব যদি আমরা ঠিকমতো অর্গানাইজ করি। প্রতিবেদনে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন নতুন আইনের প্রস্তাব করা হয়েছে। গঠন করতে বলা হয়েছে বাংলাদেশ স্বাস্থ্য কমিশন, যা জবাবদিহি করবে সরকার প্রধানের কাছে। যোগ্যতা ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী প্রক্রিয়া ও নিয়োগের সুপারিশ করতে উচ্চ পর্যায়ের সার্চ কমিটি গঠন করতে বলা হয়েছে কমিশন রিপোর্টে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। আমরা যখন বাজেটের কথা বলছি, বাজেট বৃদ্ধি একসাথে তো 5% বলছি না জিডিপি, আমরা কিন্তু ধাপে ধাপে বলছি। সবচেয়ে কঠিন কাজ হলো বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন করা। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় ও অংশগ্রহণ নিশ্চিতের উপর জোর দেওয়া হয় প্রতিবেদনে। আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থা চাই যে যেই স্বাস্থ্য ব্যবস্থায় একটা জনগণ যখন তার চাহিদা আছে স্বাস্থ্যের, সেই চাহিদাটা মিট আপ হবে এবং সেই খরচ কোনোভাবেই যেন সরকারি খরচের থেকে বেশি না পায়। কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম একটা সেট আপ করা, এখন আছে একটা কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। একটা ইনস্টিটিউট করা, শুধু ইনস্টিটিউট করা না, এই ইনস্টিটিউট দেশের অন্যান্য জায়গায় যে নারী স্বাস্থ্যের যে কাজগুলো হবে ডিস্ট্রিক্ট লেভেলে, অন্যান্য লেভেলে, সেইগুলোর সাথে এটাকে লিঙ্ক করা থাকবে। ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট স্বাস্থ্য কার্ড চালুর ব্যাপারেও বলা হয় প্রতিবেদনে। যাবতীয় সুপারিশ বাস্তবায়নে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জেনেরিক নামে প্রেসক্রিপশন করা হলেও ওষুধের দাম 1/4 কমে আসবে বলে দাবি স্বাস্থ্য অর্থনীতিবিদদের। তবে চিকিৎসকরা বলছেন যে বাজারের সব ওষুধের মান এক নয়, তাই এখনই জেনেরিক নামে প্রেসক্রিপশন করা হলে রোগীরা বিপদে পড়তে পারেন। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে যে মান দেখেই নিবন্ধন দেওয়া হয় কোম্পানিগুলোকে। চিকিৎসা কেন্দ্রের সামনে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের ভিড় লেগেই থাকে। রোগী বা স্বজনের হাতে প্রেসক্রিপশন দেখলেই ছুটে যান ছবি তুলতে, নিশ্চিত হতে চান নিজ কোম্পানির ওষুধ ডাক্তার লিখলেন কিনা। এজন্য নিয়ম করে ডাক্তারদের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধিরা। সম্পর্ক নষ্টের ভয়ে ক্যামেরায় কথা বলতে চাইলেন না, তবে ক্যামেরার আড়ালে জানালেন কারো কারো চাহিদার শেষ নেই। আমাদের এই প্রোডাক্টটা এই ঠিক আছে, আমরা এই সুবিধা দিচ্ছি, এই সুবিধা দিচ্ছি, 1% ডাক্তারদের অ্যাকাউন্টে চলে যায়। এটা প্রত্যেকটা ডাক্তাররা মানে প্রত্যেকটা সেক্টরে করা এই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনও চিকিৎসক প্রতিনিধি সম্পর্ক নিয়ে নীতিমালার পরামর্শ দিয়েছেন। ওষুধের বিজ্ঞাপন দেয়া নিষেধ, তবু প্রমোশনে বছরে ব্যয় হয় প্রায় 10,000 কোটি টাকা, যেখানে ওষুধের বাজার 40,000 কোটির। অভিজ্ঞদের দাবি প্রমোশনাল ব্যয় কমলে ওষুধের দামও কমবে। ব্র্যান্ড না থাকে, জেনেরিক নাম হয়, তাহলে এই যে কম্পিটিশন, যে তার কোম্পানিটা বিক্রি করো, এই জিনিসটা কমে আসবে। হয়তো প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো মানে কমতে বাধ্য। কোম্পানিগুলো মনিটর করে, তাদের ফিজিশিয়ানদের সাথে একটা কমিউনিকেশন থাকে যে তাদের ব্র্যান্ড ইউজ করে, সেই জিনিসটা কমে আসলে হয়তো কস্ট রিকভারির একটা সুযোগ আছে। যদিও চিকিৎসকরা বলছেন জেনেরিক নামে প্রেসক্রিপশন করার মতো বাজার এখনও তৈরি হয়নি। তাছাড়া দেশে মানহীন অনেক কোম্পানি আছে। জেনেরিক নামে প্রেসক্রিপশন হলে ব্র্যান্ড বাছাইয়ের বিষয়টি চলে যাবে ফার্মেসির কাছে, যা রোগীর জন্য ঝুঁকিপূর্ণ। এখানে প্রমোশন না করে যখন ওষুধ দোকানে সেল হবে, তবে ওখানে প্রমোশনের চেষ্টা করবে, তো প্রমোশন তো বন্ধ হবে না। চিকিৎসক ও যে একেবারে সবসময় ভালো কোনো ওষুধ লেখেন তাও না, কিছু তো আছেই। তবে চিকিৎসকরা জানে কে ভালো হয়, সে ভালোটা লিখতে বাধ্য তার রোগী ভালো করতে গেলে সে লাগে। একইভাবে যদি ওষুধ দোকানে যদি ফার্মাসিস্ট ওখানে নিয়োগ হয়,
তারাও চিকিৎসা বুঝতে পারবে কোন ওষুধ কোম্পানি ভালো না, তখন তারা সেটা কন্ট্রোল করতে পারবে। দেশে অনুমোদিত অ্যালোপ্যাথিক ঔষধ কোম্পানি আছে প্রায় ৩০০, কিন্তু জনসাধারণের কাছে পরিচিতি পেয়েছে হাতে গোনা কয়েকটি। ওষুধের মান যাচাই করার কথা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটির। তবু কেন এই মান নিয়ে প্রশ্ন। এই যে ক্লিনিকে আমরা মাঝে মধ্যে মিডিয়ায় দেখি যে ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ তার ওটিতে দিয়ে দিয়েছে হসপিটালে, ওখানে তো কোনো দোকানদার থাকে না, ওখানে কোনো কম লেখাপড়ার লোক তো থাকে না। বাজারে দেওয়ার পরে এটা টাইম টু টাইম স্যাম্পলিং করে আমরা র্যান্ডম বেসিসে দেখি। সব প্রোডাক্ট টেস্ট করার হয়তো সক্ষমতা নেই, বাট টেস্ট ছাড়া কিন্তু জিনিসটা যাচ্ছে না। চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম অবস্থা সাধারণ রোগীর। সরকারি জরিপের তথ্য, ব্যয়ের বড় অংশই যায় ওষুধ আর পরীক্ষার পেছনে। চিকিৎসা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে জেনেরিক নামে প্রেসক্রিপশন দেওয়ার দাবি অনেক দিনের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। কোনো ধরনের প্রভাব কিংবা চাপের কাছে মাথা নত করবে না বলেও উল্লেখ করেছেন এই সময় CSA। অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কোনো চাপের মুখেই নির্বাচন কমিশন মাথানত করবে না বলেও মন্তব্য করেন তিনি। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, ওইটা আর সে ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা যা করবো ইনশাল্লাহ একদম সহি নিয়ত করব, সঠিকভাবে করব, আইন কানুন মেনে করব, বিবেকের সায় নিয়ে করব এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব। সে নিয়ে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। CEC বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর তারা। যে কোনো সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন। বলেন, রাজনৈতিক বিতর্কে জড়াবে না সংস্থাটি। সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত হন। আগের গত 15-16 বছরের অভিজ্ঞতা আপনারা দেখেছেন। নির্বাচন তো হয় না, নির্বাচন নামে কী হয়েছে আপনারা দেখেছেন। সুতরাং সেই জিনিস তো আর এদেশে হবে না, হতে দেওয়া যাবে না, যাবই না। এবার সেটা ভুলে যেতে হবে, ওই ইতিহাস ভুলে যেতে হবে। এখানে নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে CEC বলেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন। এটা শপথ দেওয়ার দায়িত্বটা স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওনাদেরকে জিজ্ঞেস করেন। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। পর্যালোচনা করে হয়রানির প্রমাণ পেলে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, সাংবাদিককে চাকরিচ্যুত করে নোটিশ দিতে হবে। সরকার মব ভায়োলেন্স চায় না বলেও জানিয়েছেন তিনি এ সময়। একই অনুষ্ঠানে গণমাধ্যম কমিশন প্রধান বলেছেন যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রভাবশালীদের কাছ থেকে গণমাধ্যম মুক্ত হবে না। আওয়ামী লীগ আমলে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক এবং হয়রানিমূলক মামলা নির্বাহী আদেশে বাতিলের দাবি জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনার আয়োজন করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। তথ্য ভবনে আয়োজিত সেমিনারে জুলাই আন্দোলনে নিহত সাংবাদিকদের স্বজনরা হত্যার বিচার দাবি করেন। আমার মামলা এখনো 4-5 জন ফুটেজের আসামি, যারা ফুটেজে যে ধরে নিয়ে গেল তারাও এখনো দিব্যি ঘোরাফেরা করছে। এই মূল আসামি যারা, তারা বাইরে ঘুরতেছে, আর আমার সন্তান প্রতি রাত্রি বাবার জন্য চিৎকার পারে পারে কাঁদতেছে। সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি। সেমিনারে সিনিয়র সাংবাদিকরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুরনো যে সমস্ত আইনগুলো, কোনো সরকারই তো পুরনো ওই উপনিবেশের সময় যে আইনগুলো তৈরি হয়েছে সেই আইনগুলো যেগুলোকে কণ্ঠরোধ করার জন্য, কারণ কোনো সরকার এটা বাতিল করেনি, কারণ প্রত্যেকটা সরকার ব্রিটিশের উপনিবেশের প্রজা হিসেবে আমাদের দেখেছে। সাংবাদিকদের যদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তারা যদি অন্যের করুণার উপরে, অন্যের পৃষ্ঠপোষকতার উপরে নির্ভরশীল থাকেন, তাহলে যাদের করুণার উপরে নির্ভরশীল থাকবেন, যাদের পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল থাকবেন, তাদের কাছে স্বাধীনতা ছাড় দিতে হবে একটু করে। স্বাধীন সাংবাদিকতার স্বাধীনতা ওখানেই শেষ।
দেশের কোনো সেক্টরেই যেন ফ্যাসিবাদ মাথাচাড়া না দিতে পারে সেই ব্যবস্থা করার তাগিদ দেন কেউ কেউ। কোনো পার্লামেন্টারি দলের কাছেও আমি প্রেসিডেন্সিয়াল পদ্ধতির কথা শুনি নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে যদি ফ্যাসিবাদ আপনি বন্ধ করতে চান তাহলে 2 টার্মের প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বাইরে আর কোনো রাস্তা নাই, যে 2 টার্ম প্রেসিডেন্ট হবে এবং 2 টার্মের পরে আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না, তাকে চলে যেতে হবে আমেরিকার মতো, এবং প্রেসিডেন্টের সাথে পার্লামেন্টের ক্ষমতার একটা ভারসাম্য থাকতে হবে। সাংবাদিকরা মামলার শিকার হয়েছেন। এই রাজনৈতিক মামলাগুলো এবং চক্রান্তমূলক মামলাগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের চেয়ে অনুরোধ জানাচ্ছি। তথ্য উপদেষ্টা বলেন, রাজনীতিকরণ সাংবাদিকতার শত্রু। গত সরকারের আমলে অনুমোদন পাওয়া গণমাধ্যমের লাইসেন্সের তদন্ত হবে বলে জানান তিনি। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল ওগুলো আমরা তদন্ত করব। আমরা চাই না এই সরকারের পক্ষে আপনারা লেখেন, সরকারকে প্রশ্ন করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে প্রশ্ন করলে সরকার বেশি কাজ করে। প্রশ্ন করার অধিকার এবং এই সাহস সবার থাকা উচিত। সাংবাদিকরা বলুক, সরকার আরও দায়িত্বশীল আচরণ করবে। মাহফুজ আলম বলেন, সরকার বন্ধ নয়, গণমাধ্যমগুলো খুলে দেয়াতেই বিশ্বাসী। এখানে মব ভায়োলেন্স হয়েছে এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। কোনো সংবাদ মাধ্যমে আজ পর্যন্ত কোনো আঘাত করতে দেওয়া হয় নাই এবং সামনেও করতে দেওয়া হবে না। যদি কোনো রকম হয়রানিমূলক মামলা হয় আমরা এই মামলাগুলো পর্যালোচনা করব। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, আইন মন্ত্রণালয়ে যাবে, তারা বিচার করে দেখবে। যদি এরকম হয় হয়রানিমূলক মামলা, তাহলে এই মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা হবে। তথ্য উপদেষ্টা বলেন, কাউকে অন্যায্য চাকরিচ্যুত করার পক্ষে নয় তার সরকার। সাংবাদিকদেরকে এই মাথা হেড কাউন্ট হিসাবে কিনে নেওয়া যায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সর্বস্তরের সাধারণ মানুষকে সাথে নিয়ে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে পটুয়াখালীর বাউফলে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল শাখার উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেছেন দলের কেন্দ্রীয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। কালীশ্বরী এলাকার রাজাপুর চালতাবাড়ি খালটি পুনঃখননের মাধ্যমে ফলন বৃদ্ধির এবং কৃষক সহ সর্বস্তরের মানুষ উপকৃত হবে। বাউফল ফাউন্ডেশনের মাধ্যমে পল্লী এলাকাতে এই ধরনের খাল পুনঃখনন কর্মসূচি পর্যায়ক্রমে গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এবার গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সর্বসম্মতিক্রমে অনুমোদন পাওয়া পরিকল্পনার মধ্যে রয়েছে গাজা দখল, সেখানে এরই মধ্যে দখল করা এলাকাগুলো সেনাদের নিয়ন্ত্রণে রাখা এবং বাসিন্দাদের উপত্যকার দক্ষিণে সরিয়ে নেওয়া। বলা হচ্ছে 7 ঘন্টার এই বৈঠকে নতুন নিয়মে গাজায় ত্রাণ সরবরাহ নিয়েও আলোচনা করা হয়েছে। পাশাপাশি হামাসের বিরুদ্ধে আরও শক্তিশালী হামলার বিষয়ে একমত হয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। এদিকে অভিযান সম্প্রসারণের লক্ষ্যে এরই মধ্যে ইসরায়েলের হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করা হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 2টি নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপনের পরিকল্পনা করছে। ভারতীয় গণমাধ্যম বলছে যে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান ভারত সীমান্তে হেডকোয়ার্টার 2টি স্থাপন করা হবে। যুক্ত করা হবে 16টি নতুন ব্যাটালিয়ন। নিয়োগ দেওয়া হবে অতিরিক্ত 17,000 সীমান্তরক্ষী। দেশটির গণমাধ্যম বলছে একটি সদর দফতর জম্মুতে স্থাপন করা হবে, যা জম্মু এবং পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্তে তদারকি করবে। অপরটি স্থাপন করা হবে মিজোরামে। এতে নজরদারি করা যাবে বাংলাদেশ সীমান্তে। কর্তৃপক্ষ জানিয়েছে যে সীমান্তের নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর নতুন সেনা নিয়োগ শুরু করবে বিএসএফ। এই প্রক্রিয়ায় 5 থেকে 6 বছর সময় লাগতে পারে। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।